নমস্কার, দেখছেন জিও পলিটিক্স সিএ। আমি বাবুল সিএজ। সিরিয়ার সরকারি বাহিনী সম্প্রতি রাক্কা প্রদেশের কৌশলগত শহর যে তাবকা শহর, সেই তাবকা শহরকে দখল করে ফেলেছে, যেটা দামাস্কাস থেকে উত্তরে অবস্থিত। এই অভিযানে তারা কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এবং পিকেকে পরাজিত করে। শহরটি এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী যে সিরিয়ার বৃহত্তম নিয়ন্ত্রণ রয়েছে, বাঁধ নিয়ন্ত্রণ, সেটাকে তারা দখলে নিয়ে ফেলেছে। সিরিয়ান সেনাবাহিনী রবিবার সকালে তাবকা শহর এবং এর সামরিক বিমানবন্দর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, যাতে সেখানে আর ফিরে আসতে না পারে। তার জন্য তারা প্রহরায় রয়েছে। এসডিএফ বাহিনী শহর থেকে পিছু হটে এবং স্থানীয় আরব জনগণ সেনাবাহিনীকে অগ্রসর হওয়ার জন্য স্বাগত জানিয়েছে, কারণ তারাও অনেক দিন থেকে এই এসডিএফ যে সেখানে কবজা করেছিল সেটাকে তারাও ভুগছিল। কিন্তু কারণ কোনো দেশের সেনাবাহিনী যখন অন্য দেশের কোনো শহরকে দখল করে নেয়, তারা সেখানে বিভিন্ন রকম টর্চার বা বিভিন্ন রকম প্রেশার তো রাখেই। সেই জন্য তারাও চেয়েছিলেন, সেখানকার জনগণ চেয়েছিলেন যে এসডিএফ যে আছে তাকে এখান থেকে যাতে তাড়িয়ে দেয় সিরিয়ার বাহিনী। তাবকা সিরিয়ার বৃহত্তম বাঁধ এবং বিমানবন্দরের জন্য গুরুত্বপূর্ণ, যা এসডিএফ নিয়ন্ত্রিত এলাকায় জল সরবরাহ নিয়ন্ত্রণ করে। এর দখলের ফলে সেনাবাহিনীর ধাক্কা শহরের প্রবেশপথের কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে তারা আল মানসুরা বাঁধ এবং আশেপাশের যে গ্রামীণ এলাকা রয়েছে সেই গ্রামীণ এলাকাগুলোকে দখল করে নিয়েছে। এসডিএফ এর ওপর দ্বিঘাতি চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে তারা সরতে বাধ্য হয়েছে। বিশেষ করে আলেপ্পো এবং রাক্কায় এসডিএফ এর উপর প্রচুর প্রেশার রয়েছে, যার ফলে তারা সেখান থেকে সরতে বাধ্য হয়েছে। যুদ্ধকালীন রাক্কা 2017 সালে আইএস থেকে এসডিএফ দখল করে নেয়, কিন্তু এখন আরব বহুল এলাকায় সিরিয়ান সেনাবাহিনীর অগ্রগতি হচ্ছে সেটা দেখে সেখানকার এসডিএফ কিন্তু ভেবে নিয়েছে যে এতদিন যা করেছি, এখন কিন্তু না সরলে এখান থেকে হয়তো আমাদের যে পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। আমাদের যে কন্ডিশন, অর্থাৎ তারা এসডিএফ অলরেডি ভেবে নিয়েছে যে এখান থেকে যদি আমরা না সরে যাই তাহলে হয়তো এরা আমাদেরকে মেরে ফেলবে। আরব জনবহুল এলাকায় সিরিয়ান সেনাবাহিনীর অগ্রগতি হচ্ছে। সরকার এসডিএফকে বন্দি হত্যার অভিযোগ তুলে আসছিল অনেক দিন থেকেই। এছাড়া দেইয়ার এজোরে উপজাতীয় বাহিনীও এসডিএফের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, যার ফলে দুদিক থেকে স্যান্ডউইচের মতো একটা পরিস্থিতি এসডিএফের হয়ে গেছে। সেই জন্য সেই এরিয়াগুলো এখন তারা ছাড়তে বাধ্য হচ্ছে। এসডিএফ এর ওপর আলেপ্পো এবং রাক্কায় দ্বিঘাতি চাপ এবং কুর্দি পিকেকে এর সাথে যৌথ প্রতিরোধের ব্যর্থতা পিছু হটার মূল কারণগুলো হচ্ছে এই শক্তির সামরিক চাপ। সিরিয়ান আর্মি একাধিক দিক থেকে তাবকায় প্রবেশ করে, বিমানবন্দর এবং বাঁধ দখল করে এসডিএফকে পিছু হটতে বাধ্য করে। এসডিএফ এর জনপ্রিয়তা একেবারে কমে গেছে সেখানে। এসডিএফ রাক্কা শহর রক্ষার জন্য শক্তি সংরক্ষণ করে, কিন্তু এসডিএফ এর ব্যাপক এলাকায় যে চাপ, সেই চাপ সৃষ্টি হওয়ার ফলে তাদের বিরুদ্ধে একটা চাপ সৃষ্টি হয়, যার ফলে সরকারি বাহিনী তাবকা এবং ইউফ্রেটিস বাঁধ নিয়ন্ত্রণ করে রাক্কার দিকে অগ্রসর হচ্ছে। এসডিএফ এর বন্দি হত্যার অভিযোগও স্থানীয় অসন্তোষ বাড়িয়েছে মানুষের মধ্যে। সিরিয়ান সেনাবাহিনী এখন দুটো জলের বাঁধ এবং একটি বড় শহর দখল করে নিয়েছে। চলুন একটু ইরানের দিকে যাই। ইরানে 5,000 জনের মতো লোককে গুলি করে বা হত্যা করে মারা হয়েছে। চলুন এই বিষয়ে একটা হেডলাইন পড়ে নেওয়ার চেষ্টা করি। ইরান প্রোটেস্ট ভেরিফাইড ডেথ টোল রিচেস অ্যাট লিস্ট 5,000 সেজ অফিসিয়াল রেকর্ড অনুযায়ী 5,000 জন লোককে বা প্রোটেস্টার্সকে সেখানে মারা হয়েছে। বিশাল বড় সংখ্যা। মনে হয় পোকা মাকড়ের মতো মানুষকে মেরেছে। সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করতে নেমেছ, এবার গুলি খাও। Some of the harvest classes highest number of deaths were in the Iranian Kurdish areas in northwest
ইরান, নর্থ ওয়েস্ট সাইড যে ইরানের, সেই এরিয়াগুলোতে, এলাকাগুলোতে বেশি মানুষ মারা গেছেন। অপরদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্দুর হলো, এই অপারেশন সিন্দুরকে থামানোর জন্য যে ক্রেডিট, সেই ক্রেডিটটা নেওয়ার জন্য মানে উঠে পড়ে লেগেছেন। তিনি আজও আবার বলে দিয়েছেন যে আমাকে পাকিস্তান থেকে রিকোয়েস্ট করা হয়ে গিয়েছিল যে প্রায় যদি এই যুদ্ধটা আমি থামিয়ে দিতে পারি বা এই অপারেশন সিন্দুরকে থামিয়ে দিতে পারি, তাহলে প্রায় 10 মিলিয়ন লোক বেঁচে যাবে। চলুন এই বিষয়ে একটা হেডলাইন পড়ে নেওয়ার চেষ্টা করি। ডোনাল্ড ট্রাম্প ক্লেমস পাকিস্তান PM said he saved lives of 10 million by stopping India-Pakistan conflict. In less than a year, we made 8 peace deals and ended the war in Gaza. We have peace in the Middle East. Nobody thought that was going to be possible, Donald Trump said. এই লাইনটা থেকে কি বুঝতে পারছেন? এই লাইনটা থেকে পরিষ্কার যে 2025-এ তিনি নোবেল পুরস্কার পাননি, 2026-এ যাতে নোবেল পুরস্কারের জন্য তাকে সিলেক্ট করা হয়, যার ফলে বিভিন্ন জায়গার যে ওয়ার ক্ল্যাশগুলো চলছিল বা মানে ঝগড়াঝাটি চলছিল, সেই ঝগড়াঝাটি সমাধান করার যে মানে ক্রেডিট, সেই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছেন, যাতে নোবেল পিস প্রাইজের মানে অর্গানাইজেশন, তারা অফিসিয়ালসগুলো তারা যাতে তাকে সিলেক্ট করে 2026 সালের নোবেল পুরস্কারের জন্য। এই জন্যই তিনি বলছেন যে গাজাতে যে পিস, তারও তৎপরতা তার চলছে, অর্থাৎ পিস বোর্ড সেখানে তিনি গঠন করে ফেলেছেন। আবার মিডল ইস্টের মধ্যে যে ঝামেলা, মিডল ইস্ট বলতে ইরান, ইরাক, এইসব জায়গাগুলো, বিশেষ করে হামাস টামাস যা কিছু আছে আর কি, সেখানকার যুদ্ধ থামানোর ক্রেডিট। আবার রাশিয়াকে তো ধমকি দিতে পারছেন না, ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে ধমকি দিয়ে দিচ্ছেন যে তুমি শান্তি চুক্তি করো, মানে সেখানেও মানে যুদ্ধ থামানোর তিনি ক্রেডিট নিচ্ছেন, মিডল ইস্টে নিচ্ছেন। অপরদিকে গাজার মধ্যে মানে সব কিছু মিলে যাতে তার নামটাই ফোকাসে আসে, সেই জন্য তিনি কিন্তু উঠে পড়ে লেগেছেন যে 2026-এ আমার নোবেল পুরস্কার চাই চাই চাই। অপরদিকে গ্রিনল্যান্ডকে আমার চাই চাই চাই, মানে পাগলামো ছাড়া আর কিছু নয়। মানুষ তোমাকে নোবেল পুরস্কার দেবে তোমার সব কাজগুলো ঠিকঠাক কিভাবে হচ্ছে না হচ্ছে সেইগুলো খুঁটিয়ে দেখে। তো তার আগেই যদি তুমি ওইভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করো যে আমি ভারত এবং পাকিস্তানের অপারেশন সিন্দুরকে থামিয়ে দিয়েছি, অমুক জায়গায় যুদ্ধ থামিয়ে দিয়েছি, মানুষ এরকমভাবে কোনোদিন ভাবেনি যে এরকম করে যুদ্ধ থামানো যায়, এইগুলো মানে এক প্রকার লোভ ছাড়া আর কিছু নয়। সেই লোভটা হচ্ছে নোবেল পুরস্কারের লোভ। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।